আসসালামু আলাইকুম। আমি আজকে দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর আন্ডারে চেকের মামলা নিয়ে কথা বলবো। তো ফার্স্ট আমাদের এখানে যা জানতে হবে সেটা হলো মূলত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বা হস্তান্তরযোগ্য দলিল বলতে কি বোঝায়। সেকেন্ড হচ্ছে চেক ডিজঅনার হওয়ার কারণ। থার্ড হচ্ছে চেক দ্বারা প্রতারিত হলে তার প্রতিকার কি। চার হচ্ছে পানিশমেন্ট। পাঁচে হচ্ছে নতুন যে আইন, নতুন আইনে কি বলা আছে। ছয় হচ্ছে মামলা দায়ের ও আপিলের পদ্ধতি। ফার্স্ট হচ্ছে আপনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বা হস্তান্তরযোগ্য দলিল বলতে কি বোঝায় দেখেন। এটা দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881 এর সেকশন 13 অর্থাৎ ধারা 13 অনুযায়ী তিন ধরনের বিষয়কে আপনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস বলা হয়। তিন ধরনের ইনস্ট্রুমেন্টকে, যেমন আপনার প্রমিসারি নোট বা অঙ্গীকার নামাপত্র বা অঙ্গীকারের পত্র। সেকেন্ড হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় পত্র। আর 3 নাম্বার হচ্ছে চেকস। এই তিন ধরনের দলিলকে আমরা মূলত হস্তান্তরযোগ্য দলিল বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলা হয়। সেকেন্ড কোশ্চেন হলো চেক ডিজঅনার হওয়ার কারণ। তো এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট তিনটার মধ্যে যে চেক অন্তর্ভুক্ত, এই চেক নিয়ে এখন মূলত আমি আলোচনা করব। চেক ডিজঅনার হওয়ার কারণ কি, মানে কি কি কারণে চেক ডিজঅনার হতে পারে। দেখেন, ফার্স্ট কারণ হচ্ছে একটা চেক ডিজঅনার হতে পারে যদি তাতে অপর্যাপ্ত তহবিল থাকে, মানে যে চেক ইস্যু করবে চেক দাতা তার তহবিলে বা ব্যাংক অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত তহবিল না থাকে বা টাকা না থাকে, অর্থাৎ অপর্যাপ্ত তহবিল যদি থাকে। সেকেন্ড হচ্ছে চেকের মেয়াদ উত্তীর্ণ যদি হয়ে যায় বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে চেক বাতিল হতে পারে। তৃতীয়ত হচ্ছে আপনার চেকে কোনো ভুল ত্রুটি হলে, যেমন স্বাক্ষরের ত্রুটিযুক্ত স্বাক্ষর হতে পারে, দেন ঘষা মাজা হতে পারে, বা আপনাকে যে অ্যামাউন্টটা লেখা হয়েছে সেই অ্যামাউন্টটার সাথে আপনার ইনওয়ার্ডস অর্থাৎ কথায় লেখা অ্যামাউন্টের মিল নেই, বা সেখানে আলাদাভাবে কোনো কিছু সংযোজন বিয়োজন করা হয়েছে। এভাবে যদি হয় সেক্ষেত্রে আপনার চেকটা ডিজঅনার হবে, অর্থাৎ যে ইস্যুকৃত চেকটা অনার করা হবে না, অর্থাৎ আর এগেইনস্টে টাকা প্রদান করা হবে না। এবার একটু আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন, ধর এই একটা চেক, তো এইখান থেকে পে টু, এই পে টুর এইখানে হচ্ছে যাকে চেক প্রদান করা হবে অর্থাৎ চেক গ্রহীতা, তার নাম লেখা থাকবে। এখানে দা সাম অফ টাকা, যে অ্যামাউন্টটা আপনার গ্রহীতাকে দেওয়ার প্রমিস করা হয়েছে বা ইস্যু করা হয়েছে সেই অ্যামাউন্টটা দেওয়া থাকবে। এখন ধরেন এইখানে দেওয়া হলো 50 লক্ষ টাকা, কিন্তু যে দাতা চেক দাতা তার কিন্তু অ্যামাউন্টে বা তহবিলে 50 লক্ষ টাকার কম টাকা রয়েছে বা আদৌ 50 লক্ষ টাকা নেই, অর্থাৎ অপর্যাপ্ত তহবিল। সেক্ষেত্রে চেক গ্রহীতা যখন এই চেকটা নিয়ে আপনার ব্যাংকে যাবে, ব্যাংক কর্মকর্তার নিকট দিবে, তখন ব্যাংক কর্মকর্তা সেটাকে ডিজঅনার করবে, অর্থাৎ তাকে বলবে যে এই চেকের এগেইনস্টে ফান্ডে টাকা নেই। তো তখন চেকটা ফিরিয়ে দিবে। এই ফিরিয়ে দেওয়াটাই হলো চেক ডিজঅনার। আরো কি কি কারণ হতে পারে, ধরেন এখানে একটা অ্যামাউন্ট লেখা থাকে, তো এইখানে যে অ্যামাউন্টটা আর এখানে আপনার ইনওয়ার্ডস অর্থাৎ দা সাম অফ টাকা, এইখানে যে অ্যামাউন্টটার কথায় লেখা থাকবে, এই দুটো যদি অমিল থাকে, তারপরে এইখানে যে সাইন করা থাকবে চেক দাতার, তার সাইন যদি আপনার ব্যাংকে যে সাইন ইনপুট করা আছে তাদের ডাটাতে সেটার সাথে যদি মিল না হয়, তাহলে এই এই কারণগুলোর কারণেও কিন্তু আপনার চেকটা ডিজঅনার হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে হয় হচ্ছে আপনার অপর্যাপ্ত তহবিলের কারণে চেক ডিজঅনার হয়। অথবা এমন হতে পারে কোনো চেকদাতা চেক গ্রহীতাকে প্রয়োজনের সময় চেক প্রদান করেছে এবং পরবর্তীতে ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে যে চেক নাম্বার চেক নাম্বার থেকে যদি টাকা তুলতে আসে তখন সেটাকে আপনাকে স্টপ করে রাখবেন বা স্টে করে রাখবেন। এভাবে ইনস্ট্রাকশন দেওয়া যেতে পারে, বা চেক বিভিন্নভাবে আপনার যে চেক দাতা সে ব্যাংকে যদি ইনস্ট্রাকশন দিয়ে রাখে তাহলে
ব্যাংক কর্মকর্তারা আপনাকে চেকটা অনার করবে না, অর্থাৎ চেকটা ফিরিয়ে দিবে। তো সেক্ষেত্রে আপনার করণীয় কি, যদি অপর্যাপ্ত তহবিলের কারণে হোক বা অন্য কোনো কারণে চেক ডিজনার হয়, তখন প্রথম কাজ হবে আপনার যে চেক দাতা তার সাথে যোগাযোগ করা। যদি তার সাথে যোগাযোগ করে কোনো ভালো ফলাফল না আসে, অর্থাৎ সে আপনার ফোন রিসিভ করলো না বা আপনাকে কোনো সমাধান দিল না, সেক্ষেত্রে সাথে সাথে আপনি ব্যাংক কর্মকর্তার নিকট চেক ডিজনার হওয়ার কারণটা জানতে চাইবেন এবং ওটা উল্লেখ করে একটা রসিদ বা মেমো দিতে বলবেন। তো ব্যাংক কর্মকর্তা তখন আপনাকে সেই ডিজনার হওয়া চেকটা এবং ব্যাংক একটা মেমো রসিদ করে দিবে যে কি কারণে আপনার চেকটা ডিজনার হয়েছে, এটা একটা রসিদ আকারে আপনাকে লিখিত রূপে দিবে। তো পরবর্তী পদ্ধতিগুলো আমরা আলোচনা করব, সো ওইটা এখন না যাই। এইটা হলো মূলত চেক ডিজনার হওয়ার কারণ আর কিভাবে চেক ডিজনার হয়। 3 নম্বরে বলছে চেক দ্বারা প্রতারিত হলে প্রতিকার। অর্থাৎ আপনি যদি কেউ আপনাকে চেক দ্বারা প্রতারিত করে, সেক্ষেত্রে আপনি কি কি প্রতিকার পেতে পারেন। প্রথম হচ্ছে আপনি দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর সেকশন 138 অর্থাৎ 138 ধারার অধীন প্রতিকার পেতে পারেন। এছাড়াও আপনি দ্য পেনাল কোড 1860 এর 406 and 420 অর্থাৎ 406 ধারা এবং 420 ধারার অধীনও প্রতিকার পেতে পারেন। তো প্রতিকারগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, যে কখন আপনি পেনাল কোডের অধীন প্রতিকার পেতে পারেন অথবা কখন আপনি এনআই অ্যাক্ট 1881 এর অধীন 138 ধারার অধীন প্রতিকার পেতে পারেন। 4 নম্বর হচ্ছে পানিশমেন্ট বা শাস্তি। যদি আপনি চেক দ্বারা প্রতারিত হন এবং আপনি মামলা করেন, সেক্ষেত্রে যদি যে বিবাদী অর্থাৎ যে চেক দাতা সে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তার কি শাস্তি হতে পারে। দেখেন, এটাও নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর 138 ধারায় খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে এই চেকের মামলার পানিশমেন্ট হবে যে দোষী তার 1 বছরের কারাদণ্ড অথবা চেকে উল্লেখিত যে পরিমাণ অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের 3 গুণ অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। অর্থাৎ পানিশমেন্টটা কিরূপ হবে, 1 বছর কারাদণ্ড হতে পারবে বা চেকে উল্লেখিত অর্থদণ্ড, মানে চেকে উল্লেখিত যে অ্যামাউন্ট বা অর্থ তার 3 গুণ অর্থদণ্ড হিসাবে জরিমানা হতে পারে অথবা উভয় দণ্ড হতে পারে। এরপর 5 নম্বর হচ্ছে নতুন আইন। নতুন আইনটা হলো, আগে পূর্বে ছিল যে চেকের মামলা হলেই আপনি যে বিবাদী বা চেক দাতা তার শাস্তি এক প্রকার নিশ্চিত। অর্থাৎ সেক্ষেত্রে আপনি কিভাবে চেকটা পেলেন, দাতা আদৌ আপনাকে চেক প্রদান করেছে কিনা, এইগুলোর প্রমাণ বা এগুলো নিয়ে অত হেডেক ছিল না, কিন্তু এগুলো নিয়ে অত ইনকোয়ারি বা তদন্ত এগুলো করা হতো না। বাট বর্তমানে কি করা হয়েছে, বর্তমানে আপনার একটা চেকের মামলা যখন বাদী দায়ের করবে, তখন বাদীকে অবশ্যই প্রমাণ করতে হবে যে বিবাদী আর বাদী দুজনের মধ্যে একটা বৈধ চুক্তি ছিল বা বৈধ লেনদেন ছিল, সেই চুক্তি বা লেনদেনের এগেইনস্টে আপনাকে চেকটা বিবাদী প্রদান করেছে। অর্থাৎ বিবাদী যে চেকটা আপনাকে প্রদান করেছে যৌক্তিক কারণ বিদ্যমান ছিল। তো এটা প্রমাণ করলেই আপনার পরবর্তী মামলা মানে বিচার কার্য বা বিচার প্রক্রিয়া শুরু হবে। এটাই বর্তমানে প্রচলিত। 6 নম্বর হচ্ছে মামলা দায়ের ও আপিল। বর্তমানে হাইকোর্টের বিভিন্ন সাম্প্রতিক রায় অনুযায়ী এই চেকের মামলাগুলো দায়ের করতে হবে আপনার ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালত প্রাথমিকভাবে মামলাটি গ্রহণ করবে। অর্থাৎ এই চেকের মামলা কিন্তু এফআইআর বা আপনার পুলিশের নিকট দায়ের করা যাবে না। এটা দায়ের করতে হবে আপনার অভিযোগের মাধ্যমে, অর্থাৎ কমপ্লেন্ট রেজিস্টার্ড কেসের আন্ডারে বা সিআর কেসের আন্ডারে। তো এই চেকের মামলাগুলো সিআর কেস হিসাবে গণ্য হবে এবং এগুলো আপনার ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করতে হবে। কিন্তু এই মামলার বিচার করার ক্ষমতা রয়েছে শুধুমাত্র যুগ্ম জেলা জজ আদালতে, যুগ্ম দায়রা জজ আদালত এই মামলাগুলো বিচার করার। অর্থাৎ ম্যাজিস্ট্রেট প্রাথমিকভাবে মামলা গ্রহণ করে এটা
যদি দেখে যে এখানে অভিযোগ গঠন করার সময় যদি দেখে যে না মামলা পরিচালনার কারণ রয়েছে বা অভিযোগ গঠনের কারণ রয়েছে যথোপযুক্ত, তখন সেটাকে যুগ্ম দায়রা জজ আদালতে বিচারের জন্য এটা রেফার করবে বা পাঠাবে। তো যুগ্ম দায়রা জজ আদালত এই মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে যখন কোনো পানিশমেন্ট দিবে অর্থাৎ রায় দিবে, সেই রায়ের এগেনস্টে যে বিক্ষুব্ধ থাকবে অর্থাৎ যার এগেনস্টে রায়টা হবে, সে চাইলে আপিল করতে পারবে হচ্ছে আপনার সেশন জাজ কোর্ট অর্থাৎ দায়রা জজ আদালতে। তাহলে আমরা বললাম যুগ্ম দায়রা জজ আদালতের রায়ের বিরুদ্ধে বা আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে আপনার দায়রা জজ আদালতে। তো আগে ছিল দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত এবং যুগ্ম দায়রা জজ আদালত, এই তিনটা আদালতেই কিন্তু এই চেকের মামলাগুলো বিচার করার ক্ষমতা ছিল। তো সেক্ষেত্রে হতো কি, ধরেন যদি অতিরিক্ত দায়রা জজ আদালত ও দায়রা জজ আদালত এই চেকের মামলাগুলোর কোনো আদেশ বা রায় প্রদান করতো, সেক্ষেত্রে আপনার যে সংক্ষুব্ধ ব্যক্তি অর্থাৎ যার বিরুদ্ধে রায়টা প্রদান করা হতো তাকে হাইকোর্টে আপিল করতে হতো। তো যেটা স্বাভাবিকভাবেই এই হাইকোর্টে আপিল করাটা আপনার ব্যয় সাপেক্ষ বা হয়রানিমূলক, সো এটা একটা বৈষম্যমূলক হয়ে দাঁড়াতো। কারণ অনেক যখন আপনার যুগ্ম দায়রা জজ আদালত বিচার করতো, তখন শুধুমাত্র দায়রা জজ আদালতেই আপিল করলেই হতো বা করতো। আবার যখন সেটা দায়রা জজ আদালত বিচার করবে, তখন সেই আপিলটা করতে হবে হাইকোর্ট বিভাগে। তো একটা বৈষম্যমূলক সিচুয়েশন বা পরিস্থিতি তৈরি হতো, যা আমাদের যে বাংলাদেশের সংবিধান রয়েছে, এই আমাদের সংবিধানের আর্টিকেল 27 এবং আর্টিকেল 31-এর সাথে একটা সাংঘর্ষিক। তো যার কারণে সাম্প্রতিককালে আপনার হাইকোর্ট বিভিন্ন মামলার রেফারেন্সে এই রায় প্রদান করেছে যে বর্তমানে শুধুমাত্র যুগ্ম দায়রা জজ আদালতই এই মামলা বিচার করতে পারবে। অতিরিক্ত দায়রা জজ আদালত বা দায়রা জজ আদালত এগুলো সরাসরি মামলার বিচার করতে পারবে না। এটাই হচ্ছে আপনার মামলা দায়ের এবং আপিলের পদ্ধতি।